আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠনের যে প্রতিশ্রুতি দেশের রাজনৈতিক শক্তিগুলো জনগণের সামনে তুলে ধরেছিল, মাত্র ৫ মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে অনুমোদিত জুলাই চার্টার বাস্তবায়নের জন্য যে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠনের কথা ছিল, নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত সেই কাউন্সিল একবারও বৈঠকে বসেনি। ফলে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ঐক্যমত্য, সাংবিধানিক সংস্কার এবং নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণের প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে পড়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে জুলাই চার্টার প্রণয়ন করে। নতুন সরকারের ৫ মাস পেরিয়ে গেলেও অনুষ্ঠিত হয়নি কোনো বৈঠক। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। দীর্ঘ আলোচনার পর ২৬টি রাজনৈতিক দল চার্টারের প্রায় ৮০টি সংস্কার প্রস্তাবে সম্মত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন ছিল। প্রস্তাবগুলোর মধ্যে ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এমন সীমা নির্ধারণ এবং নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ কমিয়ে আনা। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিন অনুষ্ঠিত গণভোটে ভোটারদের কাছে জুলাই চার্টার অনুমোদনের প্রশ্ন তোলা হয়। প্রাথমিক ফল ঘোষণায় ত্রুটি ধরা পড়ায় নির্বাচন কমিশন পরে সংশোধিত গেজেট প্রকাশ করে। চূড়ান্ত ফলাফলে দেখা যায় ৬০% কিছু বেশি ভোটার অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে প্রায় ৬৮% জুলাই চার্টারের পক্ষে মত দেন। এই ফলাফলের ভিত্তিতে একটি বাস্তবায়ন আদেশ জারি করা হয়, যাতে বলা হয় নবনির্বাচিত সংসদই সাংবিধানিক সংস্কার কাউন্সিল হিসেবে কাজ করবে। এই কাউন্সিলকে ১৮০ কার্য দিবসের মধ্যে জুলাই চার্টারের সুপারিশগুলো সংবিধানের ভাষায় রূপান্তর করে নিজেদের কার্যক্রম শেষ করতে হতো। কিন্তু বাস্তবে সেই প্রক্রিয়া শুরুই হয়নি। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে কাউন্সিলের প্রথম বৈঠক হওয়ার কথা থাকলেও মার্চের মধ্যভাগে সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে যায়। এর প্রধান কারণ হয়ে দাঁড়ায় ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অবস্থান। দলটির সংসদ সদস্যরা সাধারণ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সাংবিধানিক সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে দ্বিতীয় শপথ গ্রহণে অস্বীকৃতি জানান। অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যরা দুটি শপথই গ্রহণ করেন। বিএনপির যুক্তি মূলত সাংবিধানিক। দলটির মতে বর্তমান সংবিধানে সংসদ ছাড়া আলাদা কোনো সাংবিধানিক সংস্কার কাউন্সিলের অস্তিত্ব নেই। তাই প্রথমে সংসদে আইন পাশ করে এমন একটি প্রতিষ্ঠানের সাংবিধানিক ভিত্তি তৈরি করতে হবে। তাদের দাবি, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধনের মতো কোনো প্রক্রিয়া বৈধ হতে পারে না। সংবিধানের ৩য় তফসিলে এমন কোনো শপথেরও উল্লেখ নেই। সরকারের দায়িত্বশীল মন্ত্রীরাও একাধিকবার একই ধরনের বক্তব্য দিয়েছেন। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে বাস্তবায়ন আদেশকে ব্যঙ্গ করে মন্তব্য করেন, এটি না পুরুষ, না নারী, না নপুংসক, যা বিরোধী দলগুলোর মতে সরকারের প্রকৃত অনীহারী বহিঃপ্রকাশ। তবে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এই যুক্তি পুরোপুরি প্রত্যাখ্যান করেন। তার মতে গণভোটের মাধ্যমে জনগণই এই বাস্তবায়ন আদেশকে বৈধতা দিয়েছে। এর ফলে সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি বলেন, যদি এই আদেশকে অবৈধ বলা হয় তাহলে একই যুক্তিতে অন্তর্বর্তী সরকারকেও অবৈধ বলতে হবে। কারণ বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় বৈধতা এসেছে গণ অভ্যুত্থান ও জনগণের সম্মতি থেকে, পুরনো সংবিধানের বিধান থেকে নয়। তার ভাষায় জনগণই রাষ্ট্র ক্ষমতার উৎস, আর জনগণ যখন গণভোটে মতামত দিয়েছে তখন সেটি চূড়ান্ত বৈধতা।
একই ধরনের অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম। তার মতে পুরো বিতর্কটিকে কেবল প্রশাসনিক বা আইনি প্রশ্ন হিসেবে দেখা একেবারে ভুল। তিনি বলেন, এটি ছিল একটি বিপ্লব, আর ইতিহাসে বিপ্লবই সর্বোচ্চ বৈধতার উৎস। কোনো বিপ্লবকে কেবল আমলাতান্ত্রিক নিয়মের মধ্যে সীমাবদ্ধ করে বিচার করলে তার রাজনৈতিক বাস্তবতা অস্বীকার করা হয়। তার মতে ২০২৪ সালের গণ অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের জন্য ছিল না, বরং বাংলাদেশের রাষ্ট্রকাঠামো, শাসন ব্যবস্থা এবং সংবিধানকে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পুনর্গঠনের লক্ষ্যেই এই আন্দোলন সংগঠিত হয়েছিল। ডক্টর শরীফুল ইসলাম আরও বলেন, ১৯৭২ সালের সংবিধানের কয়েকটি ধারা পরিবর্তন করলেই প্রকৃত সংস্কার হয় না। তার মতে বর্তমান সংবিধান জনগণের নয়, বরং এটি স্বৈরতান্ত্রিক শাসনকে শক্তিশালী করার উপযোগী কাঠামো তৈরি করেছে। তাই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মৌলিক পুনর্গঠন প্রয়োজন। বিশ্লেষকদের মতে বর্তমান অচলাবস্থা কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়ার বিলম্ব নয়, বরং এটি গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ঐক্যমতের সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হয়েছে। বিরোধী জোটের অভিযোগ, জনগণের ভোটে অনুমোদিত সংস্কার কার্যকর করতে গিয়ে বিএনপি এখন গড়িমসি করছে। কারণ ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলটির কাছে ক্ষমতা সীমিত করার মতো সংস্কার আর রাজনৈতিকভাবে লাভজনক মনে হচ্ছে না। তাদের মতে দীর্ঘদিন ধরে উইনার টেক্স অল বা বিজয়ী সবকিছু দখল করবে এই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের গণতন্ত্রকে দুর্বল করেছে। জুলাই চার্টার ছিল সেই সংস্কৃতি পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ। এই অচলাবস্থার আরেকটি প্রভাব পড়েছে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশের ওপর। সংসদীয় কমিটি ইতোমধ্যে বিচারক নিয়োগ, গুম সংক্রান্ত কমিশন এবং দুর্নীতি দমন সংক্রান্ত কয়েকটি অধ্যাদেশ বাতিল বা সংশোধনের সুপারিশ করেছে। মানবাধিকার কর্মীদের আশঙ্কা, সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া থেমে যাওয়ায় এসব প্রাতিষ্ঠানিক সংস্কারও পিছিয়ে পড়ছে। ডক্টর শরীফুল ইসলামের মতে এসব অধ্যাদেশ হঠাৎ করে তৈরি হয়নি। দীর্ঘ আলোচনা, বিশেষজ্ঞ মতামত এবং জনগণের প্রত্যাশার ভিত্তিতেই এগুলো প্রণীত হয়েছিল। তার ভাষায়, মানবাধিকার কমিশন, স্বাধীন বিচার বিভাগ এবং গুমের স্পষ্ট আইনি সংজ্ঞা এসবই জুলাই আন্দোলনের মৌলিক দাবি ছিল। কিন্তু সংসদে এগুলো পাশ না হওয়ায় তা শহীদ পরিবার ও আন্দোলনের আত্মত্যাগের প্রতি অসম্মান হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও সতর্ক করেন, গুম বিষয়ক কমিশনের অধ্যাদেশ বাতিল হওয়ার ফলে বর্তমানে বাংলাদেশে জোরপূর্বক গুমের কোনো কার্যকর আইনি সংজ্ঞা নেই। ফলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলেও তা আইনের আওতায় যথাযথভাবে বিচার করা কঠিন হয়ে পড়তে পারে। তবে তিনি সরকারের কিছু ইতিবাচক পদক্ষেপের কথাও উল্লেখ করেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আচরণ, সরকারি দপ্তরে নিজের ছবি ব্যবহার না করার নির্দেশের মতো উদ্যোগকে তিনি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখেন। কিন্তু তার মতে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান শক্তিশালী করাই দীর্ঘমেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে বাজেট অধিবেশনে একটি সাংবিধানিক সংশোধনী বিল আনা হতে পারে, যার মাধ্যমে সংস্কার কাউন্সিলের আইনগত ভিত্তি স্পষ্ট করা হবে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বসে থাকা বিএনপির ওপর এখন কোনো বাস্তবে চাপ নেই। ফলে তারা চাইলে এই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। এদিকে বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিটও বিচারাধীন রয়েছে। ফলে রাজনৈতিক জটিলতার পাশাপাশি বিচারিক অনিশ্চয়তাও যুক্ত হয়েছে। যদিও ডক্টর শরীফুল ইসলামের মতে ১৮০ কার্য দিবসের সময়সীমা পার হয়ে গেলেও গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনসমর্থন বাতিল হয়ে যায় না। তিনি বলেন, বর্তমান সংসদ চাইলে যে কোনো সময় এই প্রক্রিয়া পুনরায় শুরু করতে পারে এবং প্রয়োজনীয় আইন পাশ করে সংকটের সমাধান করতে পারে। তার মতে এটি প্রকৃত সাংবিধানিক সংকট নয়, বরং রাজনৈতিক সদিচ্ছার অভাব। সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে জুলাই চার্টারের প্রকৃত শক্তি ছিল রাজনৈতিক ঐক্যমত্যের উপর, আইনগত বাধ্যবাধকতার উপর নয়। গণভোট জনগণের সমর্থন নিশ্চিত করলেও সেই সমর্থন বাস্তবায়নের জন্য প্রয়োজন ছিল রাজনৈতিক সদিচ্ছা, যা এখন ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। ফলে
যে চার্টারকে গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছিল, সেটিই আজ বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হয়েছে। সামনে সরকার, ক্ষমতাসীন দল এবং বিরোধীদের রাজনৈতিক সিদ্ধান্তই নির্ধারণ করবে জুলাই চার্টার ইতিহাসের একটি অসমাপ্ত প্রতিশ্রুতি হয়ে থাকবে নাকি সত্যি বাংলাদেশের সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।